বন্ধুরা নমস্কার। লোকসভা নির্বাচনে কোনো মতে সরকার টিকিয়ে রাখার পর বিজেপির কি এখন হারানোর পালা শুরু হয়েছে? মানে বিজেপির কি এখন একের পর এক নির্বাচনে পরাজয়ের পালা শুরু হয়ে গেছে অলরেডি? এই প্রশ্নটা এই কারণে যে সামনে 3টি বিধানসভা নির্বাচন, ঝাড়খণ্ডে, হরিয়ানাতে, মহারাষ্ট্রে। যদি লোকসভা নির্বাচনের ট্রেন্ড দেখি আমরা, তাহলে এই 3টি রাজ্যেই বিজেপি গতবারের তুলনায় ভোটও কম পেয়েছে, মানে ভোট অনেকটাই হারিয়েছে, আবার লোকসভার আসনও আপনার বিরোধীদের কাছে হারিয়েছে। এই 3টি রাজ্যেই ইন্ডিয়া জোট, এর মধ্যে 2টো রাজ্যেতে তো ইন্ডিয়া জোট খুব মজবুত অবস্থাতে আছে, একটা মহারাষ্ট্র, একটা ঝাড়খণ্ড। আর হরিয়ানাতে ইন্ডিয়া জোট বলতে কংগ্রেস আর আম আদমি পার্টি, সেখানে আম আদমি পার্টি কিছু না পাওয়ায় এবং আম আদমি পার্টির জনসমর্থন বিশাল না হওয়ায় অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তবুও তাদের মধ্যে যদি প্রিপোল অ্যালায়েন্স হয় নির্বাচনের আগে, তাহলে বিজেপির জন্য টেনশন বাড়বে। এখন কথা হলো যে বিজেপি কেন হারাবে? আগামী নির্বাচনগুলোতে বিজেপির কেন ক্ষতি হওয়ার সম্ভাবনা এই কারণে রয়েছে, এই প্রদেশগুলিতে, এর মধ্যে ধরেন হরিয়ানাতে বিজেপি ক্ষমতায় আছে এবং মহারাষ্ট্রেও বিজেপি তার শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আছে। হরিয়ানাতে যে সরকারটা এখন আছে বিজেপির, সেটা গত 5 বছর আগে আপনার অন্য শরিক দলের ওপর নির্ভরশীল হয়ে যায়। অর্থাৎ গত 5 বছর ধরে এখনো পর্যন্ত বিজেপি অন্যদের ওপর নির্ভরশীল হয়ে হরিয়ানাতে ক্ষমতাসীন। এর আগের 5 বছর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানাতে সরকার চালিয়েছিল। মহারাষ্ট্রে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ না, কিন্তু একক বৃহত্তম দল, কিন্তু বিজেপির সেখানে মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী আছে তাই সেখানে 3 নম্বর দলের, অর্থাৎ বিজেপির পরে তার যে এনডিএ অ্যালায়েন্স আছে মহারাষ্ট্রে, এনডিএ অ্যালায়েন্সে সবচেয়ে বেশি সংখ্যক সিট বিজেপির কাছে রয়েছে। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি, আর 3 নম্বর অবস্থানে কিন্তু সংখ্যার দিক থেকে একনাথ শিন্দে। এই একনাথ শিন্দে 3 নম্বর দল নেতা হয়েও তিনি 1 নম্বর অবস্থানে আছেন, অর্থাৎ তার কাছে মুখ্যমন্ত্রিত্ব রয়েছে। কিন্তু এই দুটো দলকে যে বিজেপি সঙ্গে নিয়েছে, দুটো দলের মধ্যে বিভাজন তৈরি করে, ইডি সিবিআই কে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে দলগুলোকে বিজেপি সঙ্গে এনেছে বলে বিরোধীদের খুব স্ট্রং অভিযোগ। তো ওই সময়টা একরকম ছিল। ওই সময়ে দিল্লিতে একটা শক্তিশালী বিজেপির নেতৃত্বাধীন সরকার ছিল, যে সরকার সংখ্যাগরিষ্ঠ ছিল, যে সরকার কে দেখে সবাই ধরে নিয়েছিল যে এই সরকারকে ফেলা অসম্ভব প্রায়। এবং অনেকে তো এই রকমই ভেবে নিয়েছিল যে 2047 সালের কথা বিজেপি খুব বলে, 2047 সাল পর্যন্ত এই সরকারকে কেউ কোনোভাবেই ক্ষমতা থেকে সরাতে পারবে না। ইডি আছে এদের সঙ্গে, সিবিআই আছে এদের সঙ্গে, ইনকাম ট্যাক্স আছে, আদালতও আছে অনেকে বলে। তাছাড়া তো বিজেপির নিজস্ব সংগঠন রয়েছে, আরএসএস রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে বিজেপি যে কোনো অবস্থায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নেবে। কিন্তু এবার বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, পরনির্ভর হয়ে সরকার চালাচ্ছে। এই অবস্থাতে মানে একটা পলিটিক্যাল সায়েন্সের একটা নিয়ম আছে যে আপনি যতক্ষণ পর্যন্ত এক্সট্রিম পাওয়ার আপনার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ভীষণ শক্তিশালী মনে হবে। কিন্তু এক্সট্রিম পাওয়ার যদি আপনার হাত থেকে পিছলে যেতে শুরু করে, তখন থেকে আপনার শুধু ডাউনগ্রেড হতে থাকবে, শুধু ক্ষমতা আপনার হাত থেকে যেতে থাকবে, কারণ আপনি এক্সট্রিম পাওয়ার ইউজ করে ফেলেছেন। তো এক্সট্রিমের পরে আর কিছু হয় না। এক্সট্রিমের পরে আপনি যখন একদম শীর্ষে উঠে গেলেন, শীর্ষে ওঠার পরে আপনার কাছে আর কিছু নেই, তখন আপনার ডাউনগ্রেড হবে, আপনি শুধু নিচের দিকে নামতে থাকবেন। তো গত 10 বছরে বিজেপি এক্সট্রিম পাওয়ার এনজয় করেছে। বিজেপি যখন যেটা চেয়েছে স্বাধীনভাবে সেটা করেছে, অন্য কেউ বিজেপিকে সেই ক্ষেত্রে বাধা দিতে পারেনি।
বিজেপিকে তার শরিক দলগুলো তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না, তার বিরোধী দলগুলো তাকে বাধা দেওয়ার মতন অবস্থাতে ছিল না, না সেন্ট্রালে ছিল, রাজ্যগুলো তো যে বাধা দিয়েছে, বিজেপি ইডিকে ব্যবহার করেছে, সিবিআইকে ব্যবহার করে সেই রাজ্য সরকারগুলোকে হয় তার হাত থেকে মানে ছিনিয়ে নিয়েছে, অন্যদিকে আপনার সেই সরকারগুলোকে দুর্বল করে দিয়েছে, এমনটাই অভিযোগ, ঘন ঘন অভিযোগ বিরোধীদের তরফ থেকে। মহারাষ্ট্রের সরকারটাকে ভেঙে দিয়েছে, উদ্ধব ঠাকরে সরকারকে এভাবে ভাঙা হয়েছে বলে অভিযোগ, এবং মধ্যপ্রদেশেও এভাবেই সরকারকে ভাঙা হয়েছিল বলে অভিযোগ। পরবর্তী সময়ে আপনার কর্ণাটকের সরকারকে এভাবে ভাঙা হয়েছিল বলে অভিযোগ। এইভাবে আরও অনেক জায়গাতে সরকার ভাঙার চেষ্টা করেছে বলে অভিযোগ, যেটা তেলেঙ্গানাতেও করেছিল, পশ্চিমবঙ্গেও করেছিল, এরকম বিভিন্ন জায়গাতে এইভাবে নাকি চেষ্টা করেছিল, এই সমস্ত কিছু অভিযোগ। তো এই সব কিছু পাওয়ারের মিসইউজ করা হয়েছে বলে আজকে পর্যন্ত বিরোধীরা বিজেপিকে অভিযুক্ত করে। এই সময়টাতে আপনার যে একটা হতাশা ছিল বিরোধীদের মধ্যে, সেই হতাশাটা কিন্তু কেটে গেছে এখন। কারণ আপনি যখন বেশি করে ভয় দেখিয়ে ফেলবেন একটা বাচ্চাকে, আপনার ঘরের মধ্যে যদি বাচ্চাও যদি থাকে, সে বাচ্চাকে খুব বেশি ভয় দেখিয়ে যদি চেষ্টা করেন আর কি, দেখবেন একটা সময়ে সে ভয় পাওয়া তার মানে ভয় আর পায় না আর কি। মানে ওই ভয় দেখাতে দেখাতে আপনি তার ভয়টাকেই দূর করে দিয়েছেন, যদি এটা করতে যাবেন না। কিন্তু এইটা একটা মানে নর্মাল একটা থিওরি। আপনি বেশি বাধা দেবেন, শেষ একটা সময় পরে দেখবেন আর আপনার বাধা দেওয়ার ক্ষমতাটা আপনার মধ্যে হাতে আর থাকছে না, সেটাই কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে কেউ কেড়ে নিয়েছে। কে কেড়ে নিয়েছে আপনি বুঝতে পারবেন না, অদৃশ্য কোনো শক্তি আপনার কাছ থেকে সে শক্তিটা কেড়ে নিয়েছে। এইভাবেই যাদের কাছে প্রচুর টাকা, অনেক সময় টাকার গরম দেখিয়ে গরিব মানুষদেরকে যাচ্ছে তাই ব্যবহার করে, তাদেরকে মানুষ বলে পাত্তা দিতে চায় না, একটা সময় দেখবেন তাদেরকে পথের ভিখারি হতে হয়। অনেকে দেখবেন রাজনৈতিক একটু ক্ষমতা পাওয়ার পরে ধরাকে সরাক জ্ঞান করতে থাকে, যা খুশি তা করতে থাকে। এরপর একটা সময় দেখবেন এরা রাস্তাঘাটে হেঁটে গেলেও কেউ তাদেরকে না মানে জিজ্ঞেসও করছে না যে দাদা কেমন আছেন। কেউ দেখবেন চেহারা সৌন্দর্য নিয়ে অহংকার করতে থাকে, শরীরের রঙের অহংকারে এত মানে আকাশে উঠতে থাকে যে কারোর শরীরের চামড়া যদি একটু লাল হয় বা কালো রঙের হয় তাহলে তাকে অবজ্ঞা করা, তাকে পাত্তা না দেওয়া এবং তাকে মানে খোঁচা দিয়ে কথা বলা, এগুলি করে। কিছুদিন পরে দেখা যায় যে তার সারা শরীরের মধ্যে গোটা, তার মানে চামড়ার রং তো সাদা রয়েছে ঠিকই, দেখতে ভূতের মতন পেতনির মতন হয়ে গেছে, এরকম হয়ে যায়। এগুলি কথা মানুষের মধ্যে প্রচণ্ড প্রচলিত থাকে। তো কোনো কিছুরই যে এক্সট্রিম ব্যবহার করতে নাই, অপব্যবহার করতে নাই এবং অহংকার করতে নাই, এটা মানে সবাই জানে বোঝে, কিন্তু তারপরেও এগুলির প্রভাবে অনেক সময় করে ফেলে। যখন করে ফেলে এরপরে যখন ডাউনগ্রেড শুরু হয়, তখন এই ডাউনগ্রেডিং ক্রমাগত চলতে থাকে। এবং এর কারণেই এবার দেখেন আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন আপনার হেমন্ত সোরেন, তাকে নির্বাচনের আগে তাকে জেলে ঢোকানো হয়। এখন তাকে আদালত থেকে বেল দিয়েছে, যে আদালত তার বেল রিফিউজ করেছিল সে আদালত তাকে বেল দিয়েছে। এখন বেল দেওয়ার পরে তার জনপ্রিয়তা ডেফিনেটলি বেড়ে যাবে, কারণ তার দল এটাকে ব্যাপকভাবে প্রচার করবে, তার ইমোশনাল আপিল ভীষণভাবে কাজ করবে। কারণ তাকে জেলে পাঠানোর পরে তিনি যখন জেলবন্দি ছিলেন, দলের হয়ে প্রচার করতে পারেননি, তখনই দেখা গেছে যে তার দলের 3টি সিট বেড়ে গেছে লোকসভাতে এবং বিজেপির 3টি সিট কমে গেছে। তাহলে বিজেপির লাভ হয়নি, এটা তো লোকসভা নির্বাচনে প্রমাণিত। এবার যখন তিনি বাইরে এসেছেন, বাইরে এসে যখন তিনি মানুষের মাঝখানে গিয়ে ব্যাপকভাবে তার সঙ্গে কি কি অন্যায় হয়েছে সেই কথাগুলি বলবেন, তখন তাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের আদিবাসী এবং অন্যান্য মানুষদের মধ্যে ব্যাপক একটা আবেগ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। ফলে ইন্ডিয়া অ্যালায়েন্স ঝাড়খণ্ডে প্রচণ্ড শক্তিশালী জোট হিসাবে লড়াই করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আবার এর মধ্যে বিজেপির ক্ষেত্রে দেখেন, এক তো হলো বিজেপি এক্ষেত্রে মাইনাস পয়েন্টে চলে গেছে, আরেক দিকে বিজেপির বিহারের শরিক দল জেডিইউ ঘোষণা করে দিয়েছে তারা ঝাড়খণ্ডেও তারা লড়াই করবে। এখন ঝাড়খণ্ডে যেহেতু ঝাড়খণ্ড আগে বিহারের অঙ্গ ছিল, যার কারণে ঝাড়খণ্ডের মধ্যে আপনার জেডিইউর সংগঠনও থাকবে, তার জনসমর্থনও থাকবে, নীতিশ কুমারের গ্রহণযোগ্যতাও থাকবে, এগুলি স্বাভাবিক। এরা যদি আলাদা করে লড়াই করে তাহলে বিজেপির ভাগে কিন্তু ভোট কম পড়ার সম্ভাবনা আরেকটু বেড়ে গেল। এ হলো ঝাড়খণ্ডে। হরিয়ানাতে আপনারা দেখেছেন,
হরিয়ানাতে বিজেপির শরিক দল জেজেপি এখন বিজেপির কট্টর বিরোধী, তারা কংগ্রেসে ঢোকার জন্য, কংগ্রেসের সঙ্গে যাওয়ার জন্য, ইন্ডিয়া জোটে যাওয়ার জন্য চেষ্টা করছে খুব প্রচণ্ডভাবে। তো তারা সরে যাওয়ার কারণে তাদের যে ভোটটা বা তাদের যে লোকগুলো, তারা তো বিজেপির বিরুদ্ধে কাজ করবে। বিজেপির এবারে 5টা সিট কমে গেছে হরিয়ানাতে, গতবার 10টার মধ্যে 10টা ছিল, এই লোকসভা নির্বাচনে অর্ধেক কমে গেছে। এবং দেখা গেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি উভয়ের পারফরমেন্সে বেশি সংখ্যক বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটে গিয়ে রয়েছে। তাহলে এই ট্রেন্ডটাকেই যদি আমরা ধরি, তাহলে তো হরিয়ানাও বিজেপির হাতছাড়া হওয়ার কথা। মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে এক তো হলো ব্যাপকভাবে দুর্দান্ত রেজাল্ট এবারে ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে করেছে। এখানে বিজেপি ভীষণ রকম খারাপ অবস্থাতে চলে গেছে, বিজেপির শরিক দলগুলোরও খুব খারাপ অবস্থা। এই রকম একটা অবস্থাতে আভ্যন্তরীণ কোন্দল শুরু হয়ে গেছে, আর ইন্ডিয়া জোট ফুরফুরে মেজাজে আছে। ইন্ডিয়া জোটের শক্তি অনেক বেশি বেড়ে গেছে, ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছে অনেক বেশি আগের তুলনায়। এই রকম একটা অবস্থাতে লোকসভা ভোটের যে বিধানসভা ভিত্তিক যে পরিণতি, তাতে দেখা গেছে যে সেখানে ইন্ডিয়া জোট এনডিএ থেকে অনেক দূরে গিয়ে গেছে। এই ট্রেনটাকে যদি বজায় রাখা থাকবে, যদি ধরে নিই আমরা, তাহলে তো মহারাষ্ট্রে 100% আপনার ধরে নেওয়া যায় মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের সরকার হচ্ছে, বা এমবিএ সেখানে যে স্থানীয়ভাবে যে অ্যালায়েন্স হয়েছে মহাবিকাশ আঘাড়ি, তার সরকার হচ্ছে। অর্থাৎ সেখানে এনডিএ জোটের সরকার বা মহায়ুতি সরকার বলে যারা বলে, সেটা ক্ষমতা হারাচ্ছে। তাহলে এখানে তো এই 3টি রাজ্যে, এর মধ্যে 2টো বিজেপি সরকার আছে, দুটোতে এই 2টো বিজেপি হারানোর সম্ভাবনা প্রবল। একটা যেখানে বিজেপি ক্ষমতায় নাই, সেটাতে বিজেপির ক্ষমতায় না আসার সম্ভাবনা প্রবল। এরপরে আগামী বছর নির্বাচন হবে আপনার দিল্লিতে, এরপরে বিহারে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল জেলের ভেতরে ছিলেন, মানে তার জেল হয়েছিল, সেই সময়টা প্রচারের একটা বড় সময় গেছে। এরপরে তাকে মুক্তি দেওয়া হয় সাময়িকভাবে প্রচার করার জন্য। তিনি ঠিকভাবে প্রচারও করতে পারেননি ধরে নেওয়া যায়, বা তার উপরে যে স্লাডটা এসেছে এটা আরও একটা প্রভাব পড়েছে, তার সংগঠন অনেকটাই মানে মুষড়ে পড়েছিল। এইরকম একটা নির্বাচনে দিল্লিতে বিজেপি তার 7টা সিটের সবগুলি ধরে রাখতে পেরেছে। কিন্তু এবার যদি অরবিন্দ কেজরিওয়াল বেল পেয়ে, রেগুলার বেল পেয়ে যদি বাইরে আসেন, যার সম্ভাবনা প্রবল, কারণ তাকে লোয়ার কোর্ট থেকে বেল দেওয়া হয়েছিল, হাইকোর্ট সেই বেলটা বাতিল করেছে। কিন্তু এবার যদি সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টের ডিসিশনকে যদি বহাল রাখে, অর্থাৎ রেগুলার বেলের সিদ্ধান্তটাকে যদি পুনর্বহাল করে, তাহলে তিনি রেগুলার বেল নিয়ে বাইরে আসবেন। যদিও তিনি এখন সিবিআই হেফাজতে আছেন, যদি তিনি বেল নিয়ে, রেগুলার বেল নিয়ে বাইরে আসতে পারেন, যেমনটা হেমন্ত সোরেনের ক্ষেত্রে হয়েছে, তাহলে কিন্তু তার দল অনেক অ্যাগ্রেসিভ হয়ে আপনার ময়দানে ঝাঁপাবে, কারণ তখন জেলে যাওয়ার ভয়টা আর থাকবে না তাদের। এবং সেই ক্ষেত্রে সেই দল, কারণ লোকসভাতে বিজেপিকে ভোট দিলেও বিধানসভাতে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার একটা ট্র্যাডিশন শুরু হয়েছে দিল্লিতে। এই রকম অবস্থাতে যদি আম আদমি পার্টি আবার তার পুরনো চেহারায় যদি দিল্লিতে লড়াই করে, তাহলে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি আরও একবার ক্ষমতায় ফিরে আসতে পারে। সেক্ষেত্রে 4 বার তার ক্ষমতায় আসার রেকর্ড তৈরি হবে। তাহলে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার সম্ভাবনা, মানে যে চেষ্টাটা অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসিয়ে করছে বলে অভিযোগ, সেটাও ব্যর্থ হওয়ার সম্ভাবনা। বিহারে গত বিধানসভা নির্বাচনে আমরা তেজস্বী যাদবের অ্যাগ্রেসিভ রোলটা দেখেছি, এবং তার অ্যাগ্রেসিভ রোলের কারণে যুব সমাজে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছিল। এবার বিহারে অভিযোগ করেছে, তারা বারবার অভিযোগ করেছে যে মিসইউজ করা হয়েছে পাওয়ার, নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। নানান অভিযোগের মধ্য দিয়ে বিহারে লোকসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনেও কিন্তু ইন্ডিয়া জোট গতবারের তুলনায় অনেক ভালো রেজাল্ট করেছে। গতবার ইন্ডিয়া জোটের কাছে একটা মাত্র আসন ছিল, এবার তাদের কাছে 10টা হয়েছে, মানে 9টা তাদের বেড়েছে। এনডিএ জোটের কাছে গতবার 39টা ছিল, এইবার তাদের 30টা হয়েছে। তার মানে বিহারে তারা ব্যাকফুটে। এর মধ্যে লেগে গেছে তাদের মধ্যে ঝামেলা নেতৃত্ব নিয়ে। নীতিশ কুমার নেতা থাকবেন এনডিএ জোটের, না নীতিশ কুমারের জায়গায় বিজেপির কাউকে নেতা হিসাবে সামনে তুলে ধরা হবে, সেই নিয়ে বিজেপির মধ্যে মানে বিভিন্ন মতান্তর শুরু হয়েছে নেতাদের মধ্যে।
আবার সেগুলি নিয়ে বিজেপির নেতাদের সঙ্গে জেডিইউ নেতাদের মধ্যে একই সঙ্গে তারা সরকারে আছে, কিন্তু তাদের মধ্যে মত বিভাজন অলরেডি হয়ে গেছে। সেই নিয়ে অনেকেই ধারণা করতে শুরু করেছেন যে এই মত বিভাজন এমন একটা পর্যায়ে যেতে পারে যখন নীতিশ কুমার বাধ্য হয়ে আপনার এনডিএ ছেড়ে ইন্ডিয়াতে আসতে পারে। এইভাবে যদি আমরা দেখি একটার পর একটা রাজ্যে, তাহলে তো বিজেপির হারানোর পালা শুরু হয়েছে। এবং আপনার ইন্ডিয়া জোট যেরকমভাবে ইউনাইটেড এখনো পর্যন্ত আছে, যেরকমভাবে তারা অ্যাগ্রেসিভ মুডে আছে, যেভাবে তাদের শক্তিটা বেড়েছে এবং তারা নিজেদেরকে শক্তিশালী জোট হিসেবে তারা মানুষের কাছে ক্রমাগত তুলে ধরছে এবং প্রত্যেকটি বিষয়ে তারা তাদের মতামত খুব আক্রমণাত্মক ভঙ্গিতে দিচ্ছে, তাতে তো আগামী দিনে বিজেপির তার নিজের সংগঠনের ওপরে বা সংঘ তার সবটা শক্তিও যদি সেখানে প্রয়োগ করে, তাহলেও তার তো রাজ্য বিধানসভাগুলোতে ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় যে এক্ষেত্রে বিজেপি এই সমস্যাটা, এই যে ক্রাইসিসটা চলছে বিজেপির ক্ষেত্রে, সেই ক্রাইসিসটা বিজেপি কাটিয়ে উঠতে পারবে? না, এভাবেই যেভাবে বলছে ধারাবাহিকভাবে বিজেপির হারানোর পালা দেখা যাচ্ছে, সম্ভাবনা দেখা যাচ্ছে, এটাই সত্য হবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।